বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি রাজনৈতিক দুর্যোগ প্রকট আকার ধারণ করেছিল, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সংকট মোকাবেলায় পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে। আগামী ৩০ এপ্রিল দেশে আসছে ১,৮০,০০০ মেট্রিক টন জ্বালানি তেল, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। বাংলাদেশের আগামী নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশ সহ চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র, বলছে হোয়াইট হাউস। রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সংঘাত নিরসনে সহযোগিতার আশ্বাস ক্রেমলিনের। এবং চট্টগ্রামে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। রাত ৮টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সায়েম রায়হান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি প্রবেশের মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে যাত্রা শুরু করল বাংলাদেশ। মঙ্গলবার এই বিদ্যুৎ প্রকল্পে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম লোডিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এর মধ্য দিয়ে বিশ্বের পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর তালিকায় ৩৩তম দেশ হিসেবে যুক্ত হল বাংলাদেশ, যার ফলে কেবল বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্তই উন্মোচন হবে না, বরং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও প্রযুক্তিগত উৎকর্ষের এক মাইল ফলক হিসেবে এটি বিবেচিত হবে। মাহমুদুল হাসানের ক্যামেরায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফিন মাসুদ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম অর্থাৎ জ্বালানি প্রবেশের মধ্য দিয়ে বাংলাদেশের জ্বালানি ইতিহাসে স্থাপিত হল নতুন এক মাইল ফলক। এর মাধ্যমে চূড়ান্তভাবে বাংলাদেশের নাম লেখা হল বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায়। মঙ্গলবার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির চুল্লিতে ইউরেনিয়াম বা জ্বালানি প্রবেশের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এই প্রক্রিয়াটি সাধারণ কোনো যন্ত্র বসানোর মতো নয়, এটি অত্যন্ত সংবেদনশীল এবং জটিল প্রক্রিয়া। জ্বালানি প্রবেশ করার প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে প্রায় ৩০ দিন। এরপর ধাপে ধাপে কঠোর পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে পর্যায়ক্রমে এগিয়ে চলবে বিদ্যুৎ উৎপাদনের কাজ। পারমাণবিক চুল্লিতে জ্বালানি প্রবেশের উদ্বোধন অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিন্তার বাস্তবিক প্রতিফলন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ধারণা প্রথম আলোচিত হয়েছিল 1961 সালে। সে সময় থেকে স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা পরবর্তী বিভিন্ন পর্যায়ে প্রকল্পটি সম্ভবত যাচাইয়ের জন্য একাধিক সমীক্ষা সম্পন্ন করা হয়। প্রতিটি সমীক্ষায় প্রকল্পটির কারিগরি, অর্থনৈতিক এবং আর্থিক যৌক্তিকতা প্রতীয়মান হয়। ৭৭-৭৮ সালে একটি গুরুত্বপূর্ণ সমীক্ষা পরিচালিত হয় এবং সে সময় দেশের সীমিত সম্পদ থাকা সত্ত্বেও সরকার প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বরাদ্দ প্রদান করেন। উক্ত সমীক্ষায় প্রকল্পটি আর্থিক, অর্থনৈতিক এবং কারিগরি দৃষ্টিকোণ থেকে বাস্তবায়নযোগ্য বলে প্রমাণিত হয়, যা ভবিষ্যৎ বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করে। পরবর্তীতে ৭ই মে ১৯৯৫ সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন কমিটি এই সভায় প্রকল্প বাস্তবায়ন নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়, যা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিকে একটি নতুন গতিপথ প্রদান করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রযুক্তি, বিজ্ঞান ও আত্মনির্ভরশীল যে দর্শনের সামনে নিয়ে এসেছিলেন, তার গুরুত্বপূর্ণ অংশ ছিল এই পারমাণবিক প্রযুক্তির বিকাশ। আর তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের পারমাণবিক গবেষণার ভিত্তি সুদৃঢ় হয় এবং গবেষণা রিঅ্যাক্টর স্থাপনের মাধ্যমে আমাদের পারমাণবিক যাত্রার প্রাতিষ্ঠানিক ভিত রচিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিশ্চিত করবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা। রূপপুর শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের একটা প্রতীক। এটি আমাদের তরুণ প্রজন্মকে নতুন স্বপ্ন দেখিয়েছে, নতুন উদ্ভাবনে উদ্বুদ্ধ হয়ে এবং প্রমাণ করবে যে বাংলাদেশ বড় লক্ষ্য নির্ধারণ করতে তা অর্জন করতে সক্ষম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে, শিল্পায়নকে ত্বরান্বিত করবে এবং একটা আধুনিক টেকসই আত্মনির্ভর বাংলাদেশ গঠন করবে, অসামান্য অবদান রাখবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি প্রবেশের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা করল বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফিজিক্যাল স্টার্টআপ ও ফুয়েল লোডিং কেবল একটি প্রকল্পের আনুষ্ঠানিক অগ্রগতি নয়, এটি আন্তর্জাতিক সহযোগিতা ও দেশীয় সক্ষমতার বাস্তব প্রতিফলন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জাতীয় সক্ষমতার একটি প্রতীক। এই প্রকল্পের মাধ্যমে আমরা কেবল বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্তে প্রবেশ করছি না, বরং একটি জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর, আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। বক্তব্যে বাংলাদেশের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন এই প্রকল্পের আর্থিক ও কারিগরি সহায়তাকারী দেশ রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। России и Бангладеш в атомной энергетике. Мы переходим к физическому пуску энергоблока номер 1 АЭС «Рупур». Запуская работу реактора с ядерным топливом, мы даем жизнь атомной энергетической установке. И теперь Бангладеш в полной мере обоснованно получает статус страны с мирными ядерными технологиями. উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। বক্তব্য দেন আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুশ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধি সহ রাশিয়া ও বাংলাদেশের পারমাণবিক বিশেষজ্ঞগণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলে একদিকে যেমন কমবে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা, অন্যদিকে নিশ্চিত হবে সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ সরবরাহ। এর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে পূর্ণাঙ্গ মর্যাদা পাবে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আরিফিন মাসুদ, BTV নিউজ। পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম প্রবেশ করানোর প্রক্রিয়াটি অত্যন্ত জটিল, সংবেদনশীল এবং সময় সাপেক্ষ। দর্শক, জ্বালানি হিসেবে বিদ্যুৎ প্রকল্পটিতে ইউরেনিয়াম প্রবেশ, কঠোর পরীক্ষা নিরীক্ষা ও নিরাপত্তা এবং উৎপাদনের বিভিন্ন ধাপ নিয়ে মাহমুদুল হাসানের ক্যামেরায় বিস্তারিত থাকছে আরিফিন মাসুদের আরও একটি রিপোর্টে। পদ্মার তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও বড় অবকাঠামো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রিঅ্যাক্টর বা চুল্লি। মঙ্গলবার এই বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1-এ ফুয়েল লোডিং এর মাধ্যমে বাংলাদেশ যুক্ত হল পারমাণবিক শক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায়। পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম প্রবেশ করানোর প্রক্রিয়াটি অত্যন্ত জটিল, সংবেদনশীল এবং সময় সাপেক্ষ। 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিশাল চুল্লিতে জ্বালানি প্রবেশ করাতে সময় লাগবে প্রায় 30 দিন। প্রকল্প পরিচালক জানালেন, এরপর 34 দিনে ধাপে ধাপে কঠোর পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে পর্যায়ক্রমে এগিয়ে চলবে বিদ্যুৎ উৎপাদনের কাজ। আজকে যে জ্বালানিটা আমরা লোড করা শুরু করলাম, আমরা 163টা অ্যাসেম্বলি লোড করব। 100% কোঅর্ডিনেটর রেখেছি, তারপরে আস্তে আস্তে লোড হচ্ছে। বাট এই অবস্থাটা আনতে গতকাল 24 আওয়ার্স লেগেছে। এরকম 163টা লোড করতে আমাদের প্রায় 1 মাস লেগে যাবে। এটা লোড করার পরে আমাদের একটা টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্ট আছে। এই অ্যারেঞ্জমেন্টটা সম্পন্ন হওয়া মানে হলো যেটাকে আমরা বলি ফিশন রিঅ্যাকশন ঘটানোর অ্যারেঞ্জমেন্ট। এই ফিশন রিঅ্যাকশন হলে পরে আমরা পাওয়ারটা স্টার্ট আপ করবো, পাওয়ার বাড়াবো 3%, 5%, 10%, এরকম করে করে আমরা 30% পর্যন্ত পাওয়ারটা বাড়াবো। এই 30% পর্যন্ত নিতে আমাদের পরে আরও 40 দিন সময় লেগে যাবে। আগস্টের শেষ নাগাদ হয়তো বা ইনশাল্লাহ আমরা 30% বিদ্যুৎ গ্রিডে দিতে পারবো, যদি সকল স্তরের সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা সফলভাবে স্মুথলি হয়।
আন্তর্জাতিক নিরাপত্তা পারমাণবিক প্রোটোকলগুলো অত্যন্ত কঠোর, তাই চুল্লি চালুর পর যাবতীয় নিরাপত্তা নিশ্চিতের সকল ধাপ শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউনিট 1 থেকে দেশের জাতীয় গ্রিডে সক্ষমতার শতভাগ বিদ্যুৎ সরবরাহ করতে সময় লাগবে প্রায় 1 বছর। এখন আমার গ্রিডের সাথে টেস্টিং প্রক্রিয়াগুলি শুরু হবে, গ্রিড আমাকে নিতে পারছে কিনা আমার এই বিদ্যুৎ, আমি বাল্ক অ্যামাউন্ট অফ বিদ্যুৎ দিচ্ছি, তাহলে এইগুলি ধাপে ধাপে আমি বাড়াবো, একবারে আমি বাড়াতে পারবো না। আমি 40%, 50%, 70% এরকম করে 100% বাড়াতে আমাদের প্রায় আরও 8-10 মাস সময় লেগে যাবে। অর্থাৎ এই যে আমি অপারেশন শুরু করলাম 30% পর, এটাকে বলা হয় ট্রায়াল অপারেশন। আমাদের চুক্তি অনুযায়ী এই ট্রায়াল অপারেশন পিরিয়ডটা প্রায় 10 মাস। দেশের এই বৃহত্তম অবকাঠামো প্রকল্পের স্থায়িত্ব হবে অন্তত 60 বছর, আর প্রয়োজনীয় সংস্কার কাজ চলমান থাকলে আগামী 100 বছর পর্যন্ত সেবা দিতে পারবে এই প্রকল্প। ডিজাইন অনুযায়ী এইটার লাইফ হয়েছে 60 বছর, কিন্তু আমরা এটা রক্ষণাবেক্ষণ করে 60 বছর পরে আমরা দেখব আসলে ছোটোখাটো যে ইকুইপমেন্টগুলি আছে এর কোথায় কি গ্যাপ আছে, এই ত্রুটিগুলি যদি আমরা কারেকশন করতে পারি তখন আমরা দেখব যে সে কতটুকু কস্ট ইফেক্টিভ হয়। কারণ ওই সময় গিয়ে আমি হিসাব করবো কত টাকা লাগবে আমার এটা করতে, আমি কত বছর এটা লাইফটাকে এক্সটেন্ড করতে পারবো। কস্ট ইফেক্টিভ হলে পরে আমি এটাকে লাইফ এক্সটেনশনে যাব, যেটাকে আমরা বলতে পারি অনেকটা ওভারহোলিং টাইপের। এবং যদি আমরা সেই অনুযায়ী আগাতে পারি সাকসেসফুলি, তাহলে আরও 20 থেকে 30 বছর পর্যন্ত আমি আগাতে পারবো, এই লাইফটাকে এক্সটেন্ড করতে পারবো। দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি অব বাংলাদেশ। শুরুতে রাশিয়ান অপারেটরদের নেতৃত্বে বিদ্যুৎ চুল্লি চালু করা হলেও পর্যায়ক্রমে এই প্রকল্প পরিচালনা করবে বাংলাদেশি বিশেষজ্ঞরা। $12.65 বিলিয়ন ব্যয়ে নির্মিত এ প্রকল্পের 2টি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজার যখন সংকটে, তখন পারমাণবিক চুল্লি থেকে বাংলাদেশের 1200 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদনের এই যাত্রা শক্তিশালী করবে দেশের জ্বালানি নিরাপত্তার যোগানকে। এই বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটের পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার একটি বড় অংশ পূরণ হবে এই প্রকল্প থেকেই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আরিফিন মাসুদ, বিটিভি নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। আজ সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রকল্পের সফল বাস্তবায়নে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। রোসাটম মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা অর্জনের যাত্রায় রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করার বিষয়েও তিনি আশা প্রকাশ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই মিলে ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা। আজ রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশের গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। শামসুল আলমের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। প্রতি বছর 28 এপ্রিল পালন করা হয় জাতীয় আইনগত সহায়তা দিবস, যার লক্ষ্য অসহায়, দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনি সহায়তা প্রদান। দিবসটি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান।
ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার জানিয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষের ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে গঠন করেছিলেন লিগ্যাল এইড ফান্ড। বর্তমান সরকার বিশ্বাস করে অ্যাক্সেস টু জাস্টিস প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। রাষ্ট্রের কোনো নাগরিক অর্থের অভাবে আইনের আশ্রয় কিংবা ন্যায্য বিচার থেকে বঞ্চিত থাকবে, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোভাবেই কাম্য বা প্রত্যাশিত নয়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। সমতা, সহমর্মিতা এবং পারস্পরিক আস্থা একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অবশ্যই অপরিহার্য। সুতরাং আমি বলবো, ন্যায় বিচার শুধু আদালত বা আইনের বিষয় নয়, এটি একটি মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থার মূল শক্তি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন। সেই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষের ন্যায় বিচার পাওয়ায় পথ সুগম করতে লিগ্যাল এইড ফান্ড তৈরি করেছিলেন। আমরা বিশ্বাস করি, যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই, সেই দেশ কখনো একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না বা হয়ে উঠতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, প্রায় ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশের গণতান্ত্রিক যাত্রাকে সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। দীর্ঘ ১.৫ দশকেরও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন কিংবা ন্যায় বিচার প্রতিষ্ঠার বিকল্প নেই। আর এই ন্যায় বিচার সবার জন্যই প্রযোজ্য। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। মানুষ যেন সহজে প্রাথমিক আইনি পরামর্শ গ্রহণ করতে পারে, এক্ষেত্রে সরকারের লিগ্যাল এইড হেল্পলাইন আরও কার্যকর ভূমিকা রাখবে বলে ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমি সেটি আশা করি। প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। লিগ্যাল এইড সেই বিশ্বাসেরই একটি প্রতিফলন বলে আমি বিশ্বাস করি। আসুন আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা আমাদের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হোসেন। অনুষ্ঠানে আইনগত সহায়তা কেন্দ্রের কয়েকজন সুফলভোগী তাদের অনুভূতি ব্যক্ত করেন। সরকার আমাদের মতো অসহায়দের জন্য এমন ব্যবস্থা না রাখলে আমার সন্তানের পরিচয় কখনো আমি প্রতিষ্ঠা করতে পারতাম না। আমি সরকারকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। শহীদ, আহত এবং গুমখুন পরিবারের জন্য লিগ্যাল এইড যে আইন সংশোধন করেছে, এখন মনে হচ্ছে আমরা একা নই, আমাদের সাথে আছে লিগ্যাল এইড। আমাদের সহযোগিতার জন্য আমরা এর জন্য সরকারকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে ২০২৬ সালের সেরা লিগ্যাল এইড অফিসারদের মধ্যে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী, যেখানে বিচার হবে সবার জন্য সমান। এর আগে লিগ্যাল এইড কার্যক্রমের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সরকার প্রধান তারেক রহমানের বার্তা, তুমি একা নও, তোমার পাশে আছে সরকার। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে মেলার উদ্বোধন করেন এবং কয়েকটি স্টল ঘুরে দেখেন। শামসুল আলম, বিটিভি নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেভরন কর্পোরেশনের একটি প্রতিনিধি দল। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শেভরন কর্পোরেশনের বেজ অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজা, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির,
এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির হাত দিয়েই জুলাই সনদ বাস্তবায়িত হবে। আজ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস, ইতিহাসবিদদের লেখা উচিত, তাতে ইতিহাসে কার কী ভূমিকা তা বোঝা যাবে। এর আগে আজ বিকেলে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের পূর্বাকাশে নতুন সূর্য উদিত হবে। তিনি বলেন, 5ই আগস্টকে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা উচিত নয়। সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেন, সংসদে আওয়ামী লীগ আমলে দেশে লাগামহীন দুর্নীতি ও চুরি হয়েছে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় গণভবনের বারান্দায় বসে লেখা হয়েছিল। এর আগে দিনের নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। তাছাড়া জাতীয় সংসদে আজ জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। এক নোটিশের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, ধান কেনার আগে এখন থেকে দেশের প্রতিটি ইউনিয়নে মাইকিং করা হবে। এক নোটিশের জবাবে নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, বেনাপোল স্থলবন্দরে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ সিস্টেম ও ভৌত অবকাঠামো নির্মাণ করা হবে। এ বিষয়ে দুটি প্যাকেজে 355 কোটি টাকার দুটি দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানান তিনি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জাল নোট প্রতিরোধে জনগণকে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাছাড়া জাতীয় সংসদে আজ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 উপস্থাপন করা হয়। পরে বিল দুটি পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের অধিবেশন চলছিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতিতে বাংলাদেশের সহযোগিতার প্রয়োজন হলে ঢাকা প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সৌদি আরব সফর শেষে মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, প্রবাসী বাংলাদেশিদের খোঁজ খবর ও রিয়াদ সরকারের সঙ্গে বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয় সৌদি সফরে। আগামী ডিসেম্বরে সৌদি আরবের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলেও জানান প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই। ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গি শব্দটি ব্যবহার করত। আজ কোস্টগার্ড বাংলাদেশের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেক বাহিনী নিজেদের দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে তাকে বাহিনীর নিজস্ব আইন দ্বারা শাস্তির মুখোমুখি করা হয়। এ সময় নির্বাচন শেষ হওয়ায় অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও ধাপে ধাপে সেনা ব্যারাকে ফিরিয়ে নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সব দেশে ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে, ডিফেন্স ফোর্সগুলোর মধ্যে একটা ইন্টেলিজেন্স উইং থাকে। নিজস্ব বাহিনীর কোনো সদস্য কোনোভাবে দেশ বিরোধী বা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত কিনা সেটা ইন্টারনাল ইন্টেলিজেন্সের জন্য মিলিটারি ইন্টেলিজেন্স কাজ করে। সেটা সব বাহিনীতে থাকে এবং সমন্বিত একটা ফোর্সও থাকে এবং সেন্ট্রাল ভিজিলেন্স থাকে। তো এগুলোর মধ্য দিয়ে কেউ যদি এরকম কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে তাদেরকে ফাইন্ড আউট করা হয় এবং তাদের জন্য যে মিলিটারি আইনে যে সমস্ত প্রসিডিওর আছে, প্রসিডিং আছে, সেগুলো ফলো করা হয়। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে। রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে। এগুলো আমরা ইউজ টু, এগুলো থাকে। কিন্তু সেই বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য
এগুলোকে হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে এগুলোর এক্সিস্টেন্স নেই। দেশের ক্রমবর্ধমান নিরাপদ পানির সংকট মোকাবেলায় ভূ-উপরিস্থ পানি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত সেমিনারে মন্ত্রী এই গুরুত্ব আরোপ করেন। স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হাসানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আওয়াল, ইউনিসেফের প্রতিনিধি স্টেনলি গোয়াভুয়া এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডক্টর আহমেদ জামশেদ মোহাম্মদ। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নিরাপদ পানি প্রাপ্তির ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান রয়েছে। শহরের নিম্নবিত্ত ও বস্তিবাসীরা তুলনামূলকভাবে বেশি সমস্যার সম্মুখীন হন, যা একটি মানবিক ও উন্নয়নগত চ্যালেঞ্জ। এই বৈষম্য দূরীকরণে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি রাজনৈতিক দুর্যোগ প্রকট আকার ধারণ করেছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট আয়োজিত বাংলাদেশে জলবায়ু সম্পর্কিত অভিবাসীদের অভিযোজনের চ্যালেঞ্জ ও স্থানীয়ভাবে পরিচালিত সমাধান শীর্ষক কর্মশালায় এ মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিগত সরকারের রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু অভিবাসীদের সংকট ও সমস্যা সমাধানে কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগেই সমাজ রাজনীতি এবং রাষ্ট্র কাঠামোর মধ্যে অনেক সমস্যাকেই চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় পরিকল্পনার প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বিদ্যমান অসম সামাজিক রাজনৈতিক ব্যবস্থার সমাধানে দরকার কাঠামোগত পরিবর্তন। সরকার ক্রস রোডে আছে, এ থেকে উত্তরণের উপায় খুঁজতে হবে বলে মন্তব্য করেন তিনি। ডিসপ্লেসমেন্টের মধ্য দিয়ে সিটিজেন হিসেবে তার যে অধিকার এবং মর্যাদা, সেটা পুরো দেশটাকেই সেভাবে তৈরি করা দরকার, যাতে করে সে প্রত্যেক জায়গাতেই সে ওই রাইটটা এক্সারসাইজ করতে পারে। এখন সেই অনুযায়ী পরিকল্পনা করার জায়গাটাতে একটা যাওয়ার যে জায়গা, সেটা আমরা এই ইন্টিগ্রেটেড পরিকল্পনা 55 বছর দেখি নাই, যার ফলে আমরা সমস্যাগুলোতে এখনো ভুগছি। তবে কিভাবে এই সমস্যাগুলো থেকে বের হওয়া যায়, সেটা এই সরকারের প্রধান এজেন্ডা হিসেবে আছে। আমাদের সরকার, জনাব তারেক রহমানের সরকার, আমরা ক্ষমতায় আসার আগেই সমাজ, রাজনীতি, রাষ্ট্র এবং এর কাঠামোর মধ্যে অনেক সমস্যাকে আমরা চিহ্নিত করেছি, যে সমস্যাগুলিকে প্রপারলি অ্যাড্রেস না করলে রাজনীতির রেটরিক জায়গাটি থেকে যাবে এবং সেই সমস্যাগুলির কতটা সমাধান করতে পারবো তার সময় নির্ধারণ করবে। এতদিন যেখানে শুধুমাত্রই আর্থসামাজিক কারণ অথবা পরিবেশগত কারণটাই ছিল, সেখানে একটা রাজনৈতিক সমস্যাও যে একটা বড় সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে, তাও কিন্তু আবিষ্কার হয়েছে। তো ফলে বোঝাই যায় যে দেশের পলিটিক্যাল প্রসেস কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। একটা প্রাকৃতিক দুর্যোগের কারণের পাশাপাশি রাজনৈতিক দুর্যোগটাও ওই পরিমাণ ভয়াবহতা এখানে ছিল। বিজ্ঞান প্রমাণ করেছে যে আমাদেরকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, আমাদেরকে ক্লাইমেট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমাদের জন্য কিন্তু পথ একটাই খোলা আছে, এই গ্রহকে বাসযোগ্য করতে হবে, বাসযোগ্য রাখতে হবে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তসনিম সিদ্দিকী। প্রবন্ধে জলবায়ু পরিবর্তনের কারণে গ্রাম থেকে শহরে অভিবাসন বৃদ্ধি, তাদের অভিযোজনের চ্যালেঞ্জ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া দুর্যোগজনিত বাস্তুচ্যুতির মানবিক মূল্যের দিকটি তুলে ধরেন ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের গবেষণা উপদেষ্টা ডক্টর ফ্র্যাঙ্ক ভলমার। সেমিনারে স্থপতি ইকবাল হাবিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মহাপরিচালক AK এনামুল হক, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের মাইগ্রেশন ও প্রোটেকশন বিষয়ক আঞ্চলিক উপদেষ্টা লিসা তানিতা গ্রেমিঞ্জার, কারিতাসের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান আলেকজান্ডার ত্রিপুরা বক্তব্য রাখেন। গণমাধ্যমে কোনো ধরনের ভুল তথ্য ও অপতথ্য প্রচার
সরকার সহ্য করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ের উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা জানান। এ সময় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইয়াকুব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গুজব অপতথ্য ছড়ানোর বিষয়ে দেশে সব ধরনের প্রচার মাধ্যমে গুজব অপতথ্য ছড়ানোর বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে এবং বিভ্রান্তি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন এই সরকার টলারেট করবে না। সরকারের কোনো ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আপনি পাবেন, জেনুইন জিনিসগুলো নিয়ে সমালোচনা করেন, আমি এটাকে ওয়েলকাম করছি, কিন্তু প্লিজ মিসইনফরমেশন ডিসইনফরমেশন না, আমি অনুরোধ করছি। ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, চলমান হাম সংক্রমণ প্রতিরোধে 94 লাখের বেশি টিকা দেওয়া হয়েছে। চলমান জ্বালানি সংকট মোকাবেলায় পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী 30 এপ্রিলে নতুন করে দেশে 1,80,000 মেট্রিক টন জ্বালানি তেল আসছে। দেশব্যাপী হাম রুবেলা টিকার ক্যাম্পেইন চলমান রয়েছে। 27 এপ্রিল সোমবার সন্ধ্যা পর্যন্ত 94,23,799 জন শিশু টিকা পেয়েছে। গত সপ্তাহ পর এই সপ্তাহে আপনাদের সামনে যখন আসলাম, এর মধ্যে আরো কিছু শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর আমরা পেয়েছি। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিজ্ঞা করছি, আগেও বলেছি যে এই সংকটটা আমাদের দায় না, কিন্তু মৃত্যুগুলো হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিছু কিছু ডিজিজ আছে আপনার হয়ে যেতে পারে, কিন্তু যে রোগগুলো টিকার মাধ্যমে আমরা মুক্ত থাকতে পারি, সেগুলোর মধ্যে একটা শিশুর মৃত্যুও আসলে কোনোভাবেই ছাড় দেওয়া যেতে পারে না। 27 তারিখ পর্যন্ত মজুদ আছে ডিজেল 1,70,964 টন, সাথে একটু যোগ করি 30 এপ্রিলের মধ্যে আসবে আরো 1,80,000 মেট্রিক টন। অকটেন এই মুহূর্তে মজুদ আছে 44,483 মেট্রিক টন। আরো আসছে 30 তারিখের মধ্যে, অল্প কয়েকদিনের সময় বাকি, 16,000 মেট্রিক টন। পেট্রোল 19,003 টন আছে, পেট্রোল 2,000 মেট্রিক টন আসছে আরো। সুতরাং মজুদের ব্যাপারে কোনো সংকট নেই, এবং আমি অলরেডি বলেছি আমাদের পাম্পে যে ভিড় ছিল সেটা যথেষ্ট কমে গেছে। আমরা আশা করছি বাকিটা আর তেমন কিছু করে থাকবে না। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে 19টি সুপারিশ সহ চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। আজ রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইইউর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এই নির্বাচনকে বিশ্বাসযোগ্য নির্বাচন বলে অভিহিত করেন। বিস্তারিত শামসুন নাহার বিনুর প্রতিবেদনে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে 19টি সুপারিশ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এর মধ্যে 6টি সুপারিশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনে প্রার্থিতার অংশগ্রহণের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন আগামীতে ঘটবে বলে প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব সুপারিশ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইয়াজ। তিনি বলেন, 2008 সালের পর এমন বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা ফিরে আসছে, সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। বিশেষ করে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল। ফলাফল প্রাথমিক ও চূড়ান্তভাবে প্রকাশ নিয়ে কোনো অস্বচ্ছতার অভিযোগ ছিল না। The 2026 parliamentary elections were credible and competently managed. For the first time since 2008, elections were genuinely competitive, with fundamental freedoms broadly respected. The Bangladesh Electoral Commission worked independently and transparently, maintaining the confidence of stakeholders and upholding the integrity of the polls. ইয়াস আরো বলেন, প্রার্থীরা স্বচ্ছভাবে প্রচারণা চালাতে পেরেছে। যে কোনো রাজনৈতিক সংকট নিয়ে সংলাপের যথেষ্ট সুযোগ ছিল। তবে নির্বাচন সংশ্লিষ্ট আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সবাইকে আরো কাজ করতে হবে বলে জানান ইভার্স ইয়াস। এছাড়া রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন মিশন। And as an EU electoral observation missions, we were really proud to support this Bangladesh success.
These were the 6 priority recommendations. But I would like to note 33% women as members of all internal party committees by the year 2030. And consider requiring that all political parties nominate at least 1/3 women candidates for national and local elections. Promote a safer and more transparent digital space by amending the Cybersecurity Ordinance to establish binding legal obligations for social media platforms aimed at safeguarding informational and electoral integrity. গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা 223 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের 64 প্রশাসনিক জেলায় দায়িত্ব পালন করেন। এর আগে গত 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন নিয়ে মিশনটি তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে। শামসুন নাহার বিনু, বিটিভি নিউজ। এদিকে বিএনপির সঙ্গে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবসের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল বিকেলে সাক্ষাৎ করেছেন। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল অংশীজনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহদি আমিন উপস্থিত ছিলেন। ইইউর প্রতিনিধি দল বিএনপির কাছে 19টি সুপারিশ সম্বলিত একটি প্রস্তাবনা দেন, যার মধ্যে অগ্রাধিকার সুপারিশ আছে 6টি। এবার রয়েছে বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। কারেন্ট নাই, লোডশেডিং চলছে। লোডশেডিং এড়াতে এসির তাপমাত্রা 25 ডিগ্রিতে রাখুন। বিরতির পর সংবাদে আবারও স্বাগতম। এবার আন্তর্জাতিক সংবাদ।